ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 1100 কোটি টাকা কটিজ দিয়েছিল রাজস্ব বিভাগ। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। আগামীকাল মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন শ্রম আদালত। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, চক্রান্তটা শুরু হয়েছিল সেই 2022 সাল থেকেই। কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না। দর্শক, ডক্টর ইউনূস খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যাবে এবং গ্রেপ্তার হলে কিন্তু তার অবস্থা খুবই খারাপ করবে, সেটা করবে বিএনপি, এটাই বলছেন অনেকজন। তবে অনেকে বলছেন আজকে যে ভিডিওটা আপনাদেরকে একাধারে দেখাবো, শেখ হাসিনা নিজেই কি বললেন যে এই চক্রান্ত কিন্তু আজকের না, চক্রান্ত 2022 সাল থেকেই চলেছিল। এই ঘটনাই ঘটাইছেন ডক্টর ইউনূস এবং এইভাবে কিভাবে সরকার হওয়া যায় এই ঘটনা নাকি ঘটিয়েছেন। দর্শক, আজকের ভিডিওটা আপনাদের খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এবং যদি আপনার ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে যে কথাগুলো বললাম সব তথ্য আপনারা পেয়ে যাবেন, তাই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। দর্শক, বাংলাদেশের এরকম প্রেক্ষাপটে ডক্টর ইউনূস বলছেন যে নির্বাচনের রোডম্যাপও দিয়ে দিয়েছেন, তবে নির্বাচন হবে কিনা এটাই নিয়ে শঙ্কা করছেন বিএনপি। অন্য কোনো মোড় ঘুরায় দেয় নাকি ডক্টর ইউনূস, মানে তিনি বলছেন নির্বাচন দেবে, আসলে কি দিবেন? দর্শক, আজকে ভিডিওটা আপনার পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন, না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। চলুন আমার সরাসরি ভিডিওটি দেখবো। তবে ছোট একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমার ভিডিওটি দেখেন। আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস ছাড়া আর পরে আমি বিএনপি ছেড়ে দিছি। নির্বাচন আগে সংস্কার, পূর্ণ সংস্কার চাই, দুদকের, প্রশাসনের, অফিসারের, তারপরে আরো কি কি ভুলে গেছি, মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বিএনপি করতাম, আমি করুম না। খালেদার তারেক আসলে দেখা যাবো, যদি তারেক নিয়ে বিশ্বনাথ হইতে হয় তাই ইউনূস ছাড়ের পিছিয়ে আসতে হবে। এই জন্য পিনাকি দাদা একটা রুটম্যাপ দিছে, উপদেষ্টা আমাদের ইউনূস স্যার, উপদেষ্টা আমাদের তারেক ভাই, আন্দোলন পার্থ বিভিন্ন দলের লোক না 5 বছর চালানো ভাই, এটা আপনারা বুঝেন। আজকে যদি এই জানজি কুরবানি না করতে 41 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না, আজকে সাংবাদিকের কথা কেউ রাস্তায় হাঁটতে পারতেন না। ছাত্রলীগ বন্ধ করছে, এই আওয়ামী লীগকে বন্ধ করে। আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস ছাড়া আর পরে আমি বিএনপি ছেড়ে দিছি। আবার তারেক ভাই আসলে তার নীতি দেখুন, তারপরে এখন জেএনজি সিএনজি আর আমাদের ইউনূস স্যার এরকম একজন লোক, আমি সবাইকে বলবো ইউনূসের মতন লোক সারা পৃথিবীতে নাই। একে ধরে রাখা। আর এই সমস্ত সাংবাদিকরা, ওই যে মাসুদ কামাল, ওরে মাসুদ কামাল দিয়ে লাইটের দরকার, সায়েন্সে গুতাগার, এনটিভি জিল্লুর রহমান, আরো কতটি আছে, কিন্তু ইউনূস স্যার দিয়ে কথা বলতে পারতেছে। আমার 60 বছর বয়স, এরকম আমি দেখি নাই। এগুলো প্রকৃতির আনন্দ মেলা। এটা ইউনূস স্যারের জন্য, আরো অনেকের জন্য, সবাই মিলে যে ইউনূস স্যারকে আনছে। এমন একটা লোক যে এক ঘন্টার লেকচার দিলে 2 কোটি টাকা তার লাগে, সে ফালে এখানে রয়েছে। কি জন্য? কি জন্য? ও ভালো কথা, এই যে চীনে গেছিল, অনেকেই জানে না, চীনের হিয়াংও উপজেলা এটা প্রদেশ, বাংলাদেশের 2টা সমান। ওই গভর্নরের উপদেশটা আমাদের ইউনূস স্যারে। চিন্তা করেন সে কত বড় লোক। এটা আমি বললাম যেমন আমি রোজা থাকছি, নামাজ পড়ছি, এখন আমি রাস্তায় ঘুরে বেড়াই, আমি কারো ভয় পাই না। আমার বাপে মুক্তিযোদ্ধা, 60,000 শ্রমিকের নেতা ছিল আমার বাপে। 60,000 শ্রমিকের নেতা ছিল কুন্দা হাতমজি, তার ফলে আমি আমার ফ্যামিলিতে ঘুষখানা মুদখানা কিছু না, ফ্যাক্টরি আছে, সুদ নেই না। 29 সাল পর্যন্ত থাকবে, 29 সাল পর্যন্ত। এরপর একটা নির্বাচন দিবে। এবার আমি তারেক ভাইকে বলবো, আমি জামাতকে বলবো এবং সমস্ত ভাইকে বলবো যে তোমাকে পাই করি, এই লোকটারে তোমরা একটা যোগ্য জায়গায় রেখে দাও। আন্দোলন পার্থ ভাই বলছিল আমার ফোন যায় বিএনপির জয়নাল আবদিন পর্যন্ত, আর ইউনূসের ফোন যায় বিল ক্লিনটন, ট্রাম্প, বাইডেন, ফ্রান্সের ওখানে। আপনি বুঝেন ভায়ানা উপপ্রদেশ বাংলাদেশের 2টার সমান। ওই ভায়ানা উপদেশের গভর্নর 10টা বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা রাখে। রাজনীতি আর নতুন বিবাহ দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। নতুন বউ আমাদের কুমিল্লার বাসাকা গুমডার নিচে 3 দিন, আর এরপরে সর্বোচ্চ এটা 15 দিন 1 মাস, যে নতুন বউয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনায় বসতে, শাশুড়ি ফোকাস করতে। কেন 3 দিন হয়েছে ঘুমটার মধ্যে থাকে, মানুষ আসে দেখে, সুন্দরে কালোয় খারাপে আলোচনা শুরু হয়, কিন্তু প্রকাশ্যে বলে না। তো 2-4 মাস গেলে এই ঘরের তাই আর সেই ঘরের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ কুদ্দুর খারাপ, এইটাও কিন্তু আলোচনা উঠতে আসে। দেখ সত্যি
তো রাজনীতির মধ্যে জিনিসটা কেমন, নতুন কোনো সরকার বা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আসুক, 2-4 মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে, বাট যত দিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয়। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে। এটা কেন বললাম, জাকির খান, হ্যাঁ, গেট আপটা দেখছেন নি একটা, কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার, আমি ওনারে এর আগে নিউজটা দেখছি, বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই। কালকে যা দেখছি, এই তোরা রাজুতে বাদ দেন, মানে জাকির বের হইছে পুরো ঢাকা শহরের বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহড়া এই লেভেলের একজন লিডারের জন্য, তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি যদি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে। একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে, যা দেখাইছে, সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয়, আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দৌড়ার সেরকম একটা টানা টোনা দিয়া, হ্যাঁ, এরকম ব্যায়াম ট্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয়, সার্জিস হাসনাত রিনি এখনো মুখে মুখে বলতেছে অনেকে, পরিস্থিতিটা কোন দিকে যাবে। তো সরকারের উপর চাপ তৈরি হবে, এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে, কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে। কেউ বলছে বাপ দায়কে আদায় করে নিব, কেউ বলছে আদায় করে নিব, আর নানান ভাষা। এবার তারেক রহমানও যখন মুখ খুলেছেন, এরপরই বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজভী সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছেন, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ সময় বাংলাদেশের বাহিরে ছিলেন, আপনারা জানেন যে ভারতে তিনি কেমনে কেমনে জানি পৌঁছায় গেলেন। যাই হোক, তিনি আপনার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা, এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না। এটার একটা প্রেক্ষাপট আছে যে গেল 2 দিন আগে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি তো নিউজটা দিছিলাম, আমিও দেখি 1 ঘন্টা পরে টাইটেল চেঞ্জ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন? বললো যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করেও কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দরভাবে একটা গুতা দিছে কারে, স্বরাষ্ট্র উপদেষ্টারে, যে মানুষ তাদের 5 বছরের জন্য চায়, এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো, এটাকে তিনি শোনেন নাই। এই কথাটা সুন্দর হিট হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন, কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে 80 ইস্যুতে, আসলে শোনে না। তবে ওই যে যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি, অন্যগুলার আমরা স্কিপ করি। ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে, মানে ফেসবুকে রাষ্ট্র চলে, এটা কথা সত্য। বিএনপির এ নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না। বসছেন ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু বৈশা এখানে কোন একটা দলকে সুবিধা দেওয়া, এরকম যে বিষয়গুলো আসতেছে, এনসিপির আত্মপ্রকাশ, সরকারের সাথে সখ্যতা, লেয়াজু, সুযোগ সুবিধা নেওয়া, রাতারাতি কোটি কোটি টাকার এরা মালিক হয়ে যাওয়া, এই বিষয়গুলাই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে। তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেটা বুঝাতে চাচ্ছেন, বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে, আর নত কঠিন ভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির। আর নামলে কি হবে, জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই, আরো অনেকগুলো মামলার আসামি। এই লেভেলের একজন দাগি আসামি ভাইয়ের জন্য, লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি, তাহলে ছাত্র জনতা এনেকি সব মূর্খ নাকি? এরকম তো না, নিশ্চয়ই তারাও ছাত্র জনতার মধ্যে আছে অনেকেই, মানে বাতাসটা বুঝতে পারছেন তো নাকি? নাহলে মানে আমরা দেখবো বড় একটা জমায়েত, এটা বলা যাবে আর কি, পরে কি হয় সময় বলে দেবে। ভালো থাকুন। চক্রান্তটা শুরু হয়েছিল সেই 2022 সাল থেকেই, কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না। আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে, যারা এই
এই সুদখোর ইউনূসের তো বহুদিনের লালায়িত স্বপ্ন, আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত। সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত, পাকিস্তানি আইএসআইয়ের মদত, জঙ্গি, সন্ত্রাসী, খুনি এরা এবং গ্রেনেড হামলাকারী, বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী, এরাই হচ্ছে তার শক্তির আধার। তাদেরকে নিয়েই তার পথ চলা, যা আজকে প্রমাণিত সত্য। এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই, দুর্নীতি দমন কমিশনে ইউনূসের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। সে কিন্তু একটা কনভিক্টেড আসামি, এবং সে চক্রান্ত করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে। ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে সে? তার আগে থেকেও প্রচেষ্টা ছিল। ইউনূস সেন্টার নামে একটা জায়গা, আপনারা জানেন, গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি 11,000 স্কোয়ার ফিট বিনা পয়সা নিয়ে সেখানে তার ইউনূস সেন্টার, এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা। ইউনূস ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে। ঢাকা জেলার জন্য 40 জন, আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার প্রায় 80 থেকে 100 জনের টিম। বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব, যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ, এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয়। তাদের হাতে মোবাইল ফোন, একদম স্মার্টফোন, তাদের হাতে কম্পিউটার, এবং সমগ্র বাংলাদেশের সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায়। এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয়, অতীতে কে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কি ছিল, বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে, এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা। বিত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয়, আওয়ামী লীগকে দেয় না কাকে দেয়, তাদের তথ্য সংগ্রহ করা। এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কার কোথায় কী অবস্থা, ভোটের কী অবস্থা, এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে। এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পালে, 1000 মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের হাতে স্মার্টফোন, এবং কয়েকটা মাদ্রাসা, কিছু ইউনিভার্সিটি, 35টা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পুষে রাখে, এবং তাদেরকে দিয়েই যত অঘটনগুলি ঘটায়। এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল, সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে। খুব খুশি মনে হাত বা নাচিয়ে বলল যে এটা এখানে ছাত্র না, জনত না, এটা হচ্ছে তার ম্যাটিকুলাস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে, মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া। এবং ক্ষমতা নেওয়ার পরেই আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার, আর এই অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই। কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, যেখানে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল, আর যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরও ছেড়ে দিয়েছিল। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল, তাকে আবার ফেরত এনেছিল, কাজে তাদের আমরা বিচার করেছি, কাজে সেই প্রতিশোধ দেবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি, তাদেরও বিচার করেছি। আজকে আপনারা দেখেন 7ই জুলাই 2024 সালে যে আন্দোলন, কই পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে, আমরা তো কিছুই বলিনি, বরং তাদের সাথে আলোচনা করা, তাদের পাশে থাকা। মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা, ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত্যাগ চায়, আর আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়। আজকে তাদের অবস্থাটা কি? এখন মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। তারা এমনই আন্দোলন করলো আর এমনই স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজেরাই ঘরবন্দি। এখন যাবে কোথায়, তারা কী করবে?
আর সেই যেটা কোনো কোটা ইস্যু ছিল না, সেই কোটা আন্দোলনই বা তাদের কোথায় গেল? আর এখন সপ্তদলীয়করণ, এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য, জজকে পদত্যাগ করতে বাধ্য। কোনোদিন এই অবস্থা কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি। শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব জায়গায় ছাত্রছাত্রীদের অপমান করাচ্ছে, প্রতি পদে পদে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। বাড়িতে ছোট শিশু তা থাকা সত্ত্বেও বাবা মাকে গ্রেপ্তার করেছে, বাবাকে তাকে মাকেও। তো এই বাচ্চাটাকে কে দেখবে? কি হবে তার? 93 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা তারা সারেন্ডার করেছে, তাদের জামিন দেবে না। কিছু জামিন দিয়েছে, কিছু দিচ্ছে না। মানে আপনি যে বিচার চাইবেন সেই সুযোগটাও নাই। আইনজীবীদের এইভাবে গণহারে মামলা দেওয়া, গ্রেপ্তার করা, পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম ঘটনা ঘটে বলে আমার তো জানা নেই, আমি তো দেখিনি। কাজে বাংলাদেশে আজকে কি? আইনের শাসন নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, নারীদের কোনো স্বাধীনতা নাই। এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা, 1100 ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকদের কাজ পায় না। তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের গরুর খামার, মৎস্য খামার, মুরগির খামার, ফলের বাগান সবই ধ্বংস, দোকানপাট যা ছিল একেবারে সব ভেঙে চুরে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে। কেন? আওয়ামী লীগ যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, এটাই তাদের চেষ্টা। হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে লেখাপড়া করতে পারে না, ডিগ্রি কেড়ে নেয়, তাদেরকে পড়াশোনা করতে দেবে না। একটা মেয়ে পরীক্ষা দিতে গেল, তাকে কিভাবে লাঞ্ছিত করলো, তাকে যারা মারলো, চুল ধরে টেনে মাটিতে ফেললো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়ে থাকলো, অপরাধীদের কিছুই বলল না, আর যে মার খেলো সেই মেয়েটাকে ধরে নিয়ে জেলে পড়লো। এই পুলিশ, সেনাবাহিনী হোক, প্রশাসন হোক, জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন পায়, আর তাদের সকলেরই আমি কিন্তু জীবনমান উন্নত করে দিয়েছি, বেতন ভাতা বাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন কি দেখলাম? তাদের কাছ থেকে জনগণ ন্যায় বিচার পেতে পারে না। এটা কোন ধরনের অবস্থা? একটা ইউনিয়ন পর্যন্ত এজেন্ট লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা কোটি টাকা খরচ করে ইউনুস এখন কীভাবে আওয়ামী লীগ, 14 দল, মুক্তিযোদ্ধা, তাদেরকে নিঃস্ব করে দেওয়া, তাদেরকে ধ্বংস করে দেওয়া, সেই চেষ্টাই করে যাচ্ছে। আর তার দোসর জঙ্গি, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, অবৈধ অস্ত্রধারী এবং জেলখানা থেকে তাদের সবাইকে মুক্তি দিয়েছে। গ্রেনেড হামলাকারী থেকে শুরু করে কেউ বাদ নেই, মুক্তি দিয়ে জেল ভরে ফেলেছে আমার আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে। সবচেয়ে বড় কথা, পিটিয়ে মানুষ হত্যা করা, এমনকি আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো, মাথা কোপানো, মানে বর্বরতা। পাকিস্তান আর্মি গুলি করে মানুষ মারত, আর এরা এমনই বর্বর যে পিটিয়ে হত্যা, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়েনি। আর আমাদের মেয়েদের উপরে ইফতার বন্টন করতে, তাকেও, তার উপরেও জুলুম, তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটা সেলাই পড়েছে। তো এইভাবে অত্যাচার, নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। আর মামলা দেওয়াতে তো আমার মনে হয়, আমি এই পর্যন্ত যত হিসাব, প্রায় 70,000 মামলা, আর এজাহারভুক্ত আর অজ্ঞাতনামা ধরলে প্রায় 4-5 লাখ হবে আসামি করে দিয়েছে। কারণ আমার বিরুদ্ধেই তো কতগুলি মামলা, 288টা মামলা, তারপর আর একটা দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা। আমি ইউনুসকে জিজ্ঞেস করি, রাষ্ট্রটা কার? আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে। আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণ আমাকে ভোট দিয়েছে, পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি, সমর্থন পেয়ে সরকার গঠন করেছি। সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রিত্ব হচ্ছে বৈধ, সাংবিধানিক। আর ইউনুস এই জঙ্গি, সন্ত্রাসী, তাদেরকে নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করে, সন্ত্রাস করে
সে ক্ষমতা দখল করেছে, তার কোনো জনগণের ম্যান্ডেট নাই, সাংবিধানিক ভিত্তি নাই, আইনগত ভিত্তি নাই। আর সে দেয় আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা, যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সংবিধানের 7 খ অনুযায়ী, সেই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, যে এইভাবে ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে, এবং ইনশাল্লাহ শাস্তি দেবো, এতে কোনো সন্দেহ নেই। আজকে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, প্রবৃদ্ধি কমে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, মানুষের কোনো দিনমজুররাও আজকে কাজ পায় না। আর ধর্ষণ, শিশু নারী ধর্ষণ, বাংলাদেশ যেন এখন ধর্ষণের স্বর্গরাজ্য, কিন্তু কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না, কোনো সংবাদ দিতে পারবে না, কোনো নিউজ দিতে পারবে না। যে নিউজ দিতে যাবে, সে সংবাদ পরিবেশন করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেখানে তার এজেন্ট বসানো আছে। এই যে কত এজেন্ট পালে, এটাই হলো সবথেকে বড় কথা, যে এইভাবেই সে কাজ করে যাচ্ছে। আর সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দুদের উপর যেমন অত্যাচার, খ্রিস্টান, বৌদ্ধ, মঠ, কেউ তো বাদ যান না, এমনকি আমাদের ওলামা মাশায়েখ, পীর, দরগা শরীফ, সেগুলিও তো হামলা। তো তার কাছে রেহাইটা তো কেউই পাচ্ছে না। তার ক্ষমতার দখল, ক্ষমতায় বসে ক্ষমতা ভোগ করার লোভে আজকে সমস্ত দেশের মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে। যেখানে আইনের শাসন নাই, যেখানে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই, আর যেখানে এভাবে আমাদের নেতা কর্মীদের একের পর এক নির্যাতন করে ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে, ছেলে মেয়ে বাচ্চা, বাবাকে পায়নি, ছোট শিশু ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, বাবাকে মারছে, ছেলেকে পেল না মাকে গ্রেপ্তার করে বন্দিখানায় নিয়ে যায়। এই ধরনের চরম মানে মানবতা বিরোধী কাজ আজকে এই নিউজ করে যাচ্ছে। এটা হচ্ছে শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, কনভিক্টেড আসামি, জামিনে থাকা, জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আর চরমভাবে দুর্নীতি করে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাৎ করে সব বিদেশে পাচার করেছে। আজকে বিদেশে তার শত শত কোটি টাকা সম্পত্তি কোথা থেকে আসলো, কার টাকা? এ তো বাংলাদেশের জনগণের টাকা। আর সে আজকে তার যে ক্ষমতার লোভ, এই লোভে পড়ে আজকে সে ক্ষমতা দখল করে বসে আছে, বসে যত নির্যাতন চালাচ্ছে দেশের মানুষের উপর। সে যদি ইনুস বা ইনুসের গং এরা যদি ভেবে থাকে যে আওয়ামী লীগকে এভাবে মেরে ধরে সম্পত্তি নষ্ট করে দিয়ে তারা আওয়ামী লীগকে শেষ করে দেবে, এটা কোনোদিন হবে না। আমি জানি যে সবাইকে নিঃস্ব করে দিয়েছে, আর সব কারাগার বন্দি, কারাগার ভর্তি আজকে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে। তবে কারাগারে কত জায়গা আছে আমি জিজ্ঞেস করি ইউনুসের কাছে, পালাবারও তো পথ পাবে না। এত অবিচার, এত অন্যায়, ক্ষমতায় বসে মজা করে খাবে, সে খাবার ক্ষমতাও তার নাই, এখন থাকবেও না। এত মানুষের চোখের পানি, এত মানুষের অভিশাপ, এর যে কপালে কি দুর্ভোগ আছে। এবং আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না, একদিন আগুন নিয়ে খেলছে তো, ওই আগুনে তারাও জ্বলে পড়ে ছারখার হবে। কাজে আমি সেটাই বলবো যে মনের জোর রেখে এগিয়ে যেতে হবে। কাজে সবাই মনের জোর নিয়ে থাকেন, আর ওই বিএনপি আর জামাতদের বললে বেশি লাফালাফি না করতে, তাদের দিন ঘনিয়ে এসেছে। খুব বেশি দিন এই লম্পজম্প থাকবে না। সন্ত্রাসী জঙ্গিদের স্থান বাংলার মাটিতে হবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, এবং বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। ইনশাল্লাহ তা করব, সেই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সবাই ভালো থাকেন, জয় বাংলা। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হলো সেটা আমাদের কনভারসেশনের মধ্যে শেখ হাসিনার বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো, এবং বিএনপি কি আসলে ডক্টর ইউনূসের পিছে লাগবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কনভারসেশন। তবে এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আলোচিত ভিডিওগুলো সর্বপ্রথম দেখার জন্য। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।